আমন্ত্রণ রাতের বাংলাদেশে। আর শুরুতেই জানাবো শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে সরকার, জানলেন মির্জা ফখরুল। চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই কারো একার না, জুলাইয়ের চেতনা দিয়ে কেউ ব্যবসা করবেন না। সংস্কারের প্রশ্নে আপোষহীন থাকার ঘোষণা জামায়াত আমিরের। গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজন হলে রাজপথে নামার হুঁশিয়ারি। রাজপথে লড়াই করে আন্দোলন করে সেই দাবি আদায়ে বাধ্য করা হলো। কোনো ছাড় নাই, এক সুতাও ছাড় নাই। প্রসিকিউশনের হাতে শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলার তদন্ত প্রতিবেদন। 21 জুলাই দাখিল। শেখ হাসিনা, জেনারেল আজিজ সহ অভিযুক্ত 41 জন। মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধের আগুন। ইরানের সামরিক ও কৌশলগত স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা। তেহরানের মিসাইলে জর্ডান, বাহরাইনের মার্কিন স্থাপনায় ব্যাপক ক্ষতি। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে আদালতের নির্দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের 2টি ফ্ল্যাট জব্দ করল দুদক। আগেই সরিয়ে ফেলা হয়েছে অনেক মালামাল, ধারণা কর্মকর্তাদের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এবারে ফিফা বিশ্বকাপের খবর। আর্জেন্টিনার চতুর্থ নাকি স্পেনের দ্বিতীয়? ইয়ামাল নাকি মেসি? কে উঁচিয়ে ধরবেন এবারের শিরোপা? সেই জবাব মিলবে আর ঘণ্টা তিনেক পর। নিউ জার্সি স্টেডিয়ামে রাত 1টার সেই মহারণের চলছে ক্ষণ গণনা। ফিফা ফুটবল বিশ্বকাপ ফাইনালের মহারণে লাতিন চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। নতুন চ্যাম্পিয়নকে বরণ করে নেয়ার মধ্যে দিয়েই আজ পর্দা নামবে গ্রেটেস্ট শো অন আর্থের। বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে ম্যাচ। স্পেনের বিশ্বকাপ জয়ী কোচ দেল বস্কের মতে এবারে আর্জেন্টিনা কিছুটা আনপ্রেডিক্টেবল। গ্রুপ পর্বের মধুচন্দ্রিমার শেষে নকআউটে একের পর এক বাঁধা টপকে সেই প্রমাণ দিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা যে লড়াইয়ে স্পটলাইটের অনেকটাই জুড়ে নিঃসন্দেহে লিওনেল মেসির নাম। স্পেনের জমাট রক্ষণ ও শক্তিশালী মিডফিল্ডের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে মেসি, আলভারেজদের এবং মার্তিনেজদের। সঙ্গে নিজেদের ডিফেন্সের দুর্বলতা কাটিয়ে আরও একবার ট্রফি উঁচিয়ে ধরতে চায় স্কলনির আর্জেন্টিনা। স্পেনের জমাট রক্ষণ ও শক্তিশালী মিডফিল্ডের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে মেসি, আলভারেজ, মার্তিনেজদের। সবার আগে আমাদের জিততে হবে। আমি শুধু জয়ের দিকেই মনোযোগ দিই, জয় ছাড়া আর কোনো কিছু ভাবি না। এই ঘুরে দাঁড়ানোটা পুরো দলের সম্মিলিত চেষ্টার ফল। বছরের পর বছর ধরে আমরা এমন কিছু একটা গড়ে তুলেছি যা সত্যি বলতে শব্দে প্রকাশ করা কঠিন। আমার মতে এরা দুটোই দুর্দান্ত দল, আর এই ম্যাচে আমি এমন দুটি পরাশক্তিকে দেখছি যাদের খেলার ধরন এবং খেলোয়াড়দের প্রতিভার মধ্যে অনেক মিল আছে। ম্যাচটি কাভার করতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আছেন সহকর্মী মুজনে বিন তারেক। তারেক, দুপক্ষের স্কোয়াড কেমন হবে, ট্যাকটিক্স কি হবে বলে মনে হচ্ছে? দেবাশিস, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেটলাইফ মানে নিউ জার্সি ফাইনাল ভেন্যুর সামনে, যেখানে একটু পর আর্জেন্টিনা এবং স্পেন তারা কিন্তু মুখোমুখি হবে ফাইনাল মহারণে এবং বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবে এই দুই দল। এর আগের দেখায় স্পেন কিন্তু হেরে গিয়েছিল আর্জেন্টিনার কাছে। এবং দর্শকদের আরেকটু জানিয়ে রাখতে চাই, এই বিশ্বকাপের সেরা দুটি দলই কিন্তু ফাইনালে এসেছে। তারা একজন স্পেন ইউরোপ চ্যাম্পিয়ন এবং আর্জেন্টিনা তারা লাতিন চ্যাম্পিয়ন। এবং র্যাঙ্কিং এও খুব কাছাকাছি দুটি দল, তারা কিন্তু এই ফাইনালে মুখোমুখি হচ্ছে এবং এই বিশ্বকাপে সেরা পারফরমেন্স দেখেই কিন্তু তারা এই ফাইনালে মুখোমুখি হচ্ছে। এবং স্পেন এবং আর্জেন্টিনা, সবচেয়ে বড় কথা, দলের দুই বড় তারকা লিওনেল মেসি এবং লামিনে ইয়ামাল দারুণ একটা দ্বৈরথ দেখার অপেক্ষা। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে স্প্যানিশ সমর্থকরা তারা কিন্তু
তারা কিন্তু মাঠে এসছেন। এবং আমি আরেকটু বলতে চাই যে এই স্টেডিয়ামে এখন আমরা যা দেখতে পাচ্ছি যে যে সমর্থকরা এসছেন এরা কিন্তু খুবই সৌভাগ্যবান। এই ফাইনাল টিকিটের যে দাম সেই দামে টিকিট তারা কিনে তারা মাঠে এসছেন এবং আমরা প্রচুর সমর্থক পাচ্ছি দুই দেশের, যারা টিকিট পাননি যারা মাঠে এসছেন শুধুমাত্র এই মাঠে এবং শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছেন যদি একটা টিকিট মিলে যায়। যেটি বলছিলেন যে স্কোয়াড কেমন হতে পারে আর্জেন্টিনা এবং স্পেন, দু দলই তাদের শক্তির জায়গা হচ্ছে মিডফিল্ড এবং মিডফিল্ডটাকেই বেস করে কিন্তু তারা দল এবং একাদশ সাজানো হবে। আর্জেন্টিনা আগের ম্যাচগুলোতে তারা 4-4-2 ফরমেশনে খেলেছে এবং মিডফিল্ড দিয়েই কার্যত এই এর আগে নকআউট এবং গ্রুপ পর্বের ম্যাচগুলো তারা রেজাল্ট বের করেছে। এই ম্যাচে রদ্রি, দানি ওলমো, স্পেনের যে শক্তিশালী মিডফিল্ড সেই মিডফিল্ডের বিপক্ষে কিন্তু ডিপল, ম্যাকঅ্যালিস্টার এবং পারেদেস, এনজো ফার্নান্দেস তাদেরকে তাদের সেই সামর্থ্যের প্রমাণ কিন্তু দিতে হবে। তবে আমি বলবো যে আক্রমণ ভাগে কিছুটা হলেও আর্জেন্টিনা কিন্তু এগিয়ে থাকবে। লিওনেল মেসি তিনি দারুণ ছন্দে আছেন, 8টি গোল করেছেন এবং এই বিশ্বকাপে আর্জেন্টিনা সব মিলিয়ে 119টার মতো তারা আক্রমণ তৈরি করেছে এবং সেই 119টা আক্রমণের 112টাতেই কোনো না কোনো ভাবে মেসি যুক্ত ছিলেন। যে 19টি গোল সেই গোলের 8টি লিওনেল মেসির কাছ থেকে এসেছে এবং 12টি গোলে তার অবদান ছিল। সব মিলিয়ে লিওনেল মেসির দিকে আর্জেন্টিনা তাকিয়ে থাকবে এবং আর্জেন্টিনার জন্য আরো স্বস্তির খবর হচ্ছে এনজো ফার্নান্দেস মিডফিল্ড থেকে তিনি গোল পাচ্ছেন, ম্যাকঅ্যালিস্টার গোলে দেখা পেয়েছেন, হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ নাম্বার 9 পজিশনে দুজনে কিন্তু দারুণ খেলছেন। হুলিয়ান আলভারেজ শুরু করছেন এবং লাউতারো মার্টিনেজ শেষ দিকে এসে গোল করছেন। হয়তো খুব সম্ভবত যেটি এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি যে আর্জেন্টিনা সেই একাদশটা নিয়ে মাঠে নামবে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেছনে এই মুহূর্তে প্রচুর সমর্থক তারা সবাই কিন্তু স্টেডিয়ামের দিকে যাচ্ছে এবং স্পেন, যেটি বলছিলাম যে স্পেনের এই পর্যন্ত এই বিশ্বকাপে তারা মাত্র একটি গোল হজম করেছে এবং সেটিও কিন্তু কোয়ার্টার ফাইনালে তারা বেলজিয়ামের বিপক্ষে গোলটি হজম করেছিল এবং তারা কিন্তু তাদের জাল অক্ষত আছে এবং মিডফিল্ড এবং ডিফেন্স সবকিছু মিলিয়ে দারুণ পরীক্ষা নেবে আর্জেন্টিনার। সমানে সমানে একটা লড়াই যেটি বলা যায় সেই লড়াইটি কিন্তু দেখার অপেক্ষায় এই স্টেডিয়ামে প্রচুর সমর্থক কিন্তু এরই মধ্যে উপস্থিত হচ্ছেন। ম্যাচ শুরু হতে এখনো প্রায় 3 ঘন্টা সময় বাকি, কিন্তু তার আগে কানায় কানায় পরিপূর্ণ এই মেটলাইফ স্টেডিয়াম। ধন্যবাদ মুস্তাফিন তারেক যুক্তরাষ্ট্র থেকে এই মুহূর্তে স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। বড় পর্দায় খেলা দেখতে, বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হয়েছেন সমর্থকরা। সেখান থেকে এবারে সহকর্মী শওকত মঞ্জুর শান্ত যুক্ত হচ্ছেন। শান্ত, সমর্থকরা তো নিশ্চয়ই ভিড় করতে শুরু করেছেন, তো ফ্যানদের অভিব্যক্তি জানতে চাই আপনার মাধ্যমে। দেবাশিস, স্বাভাবিকভাবে বলতে হবে যে আজকের এই বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সমর্থকের সংখ্যা এখানে বেশি এবং তাদের যে অংশগ্রহণ আমি দেখতে পাচ্ছি, স্বাভাবিকভাবে আর্জেন্টিনার যে জার্সি, আকাশি সাদা জার্সি নিয়ে কিন্তু সমর্থকরা ইতিমধ্যেই টিএসসি প্রাঙ্গণে জড়ো হয়েছেন এবং অনেকেই যে আর্জেন্টিনার পতাকা, জার্সি সবকিছু মিলিয়ে একটা উৎসব একটা আমেজ আমরা দেখতে পাচ্ছি। কেউ কেউ ইতিমধ্যেই ট্রফি হাতে নিয়ে ফেলেছেন, ট্রফিতে চুমু দিচ্ছেন। স্বপ্নের যেই বিশ্বকাপ, সেই বিশ্বকাপ অর্জনের যেই রাত্রি, সেই রাত্রি আজকে এখানে রচিত হচ্ছে এবং বলতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টি স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন রয়েছে। একটি খোদ টিএসসি প্রাঙ্গণে, দ্বিতীয়টি মহসিন হল মাঠে এবং এই আয়োজনে অসংখ্য ভক্ত অনুরাগী কিন্তু অপেক্ষমান থাকেন। এই পুরো মাস জুড়েই তারা কিন্তু খেলা উপভোগ করেছেন এবং প্রত্যেকটি ম্যাচেই আমরা দেখেছি যে বিপুল পরিমাণ সদস্যদের উপস্থিতি ছিল। এবং আমরা একটি তথ্য বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল টিম রয়েছে সেই টিম কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং আমরা দেখেছি যে শাহবাগ থানার সামনের যে অংশ, সেখানে ব্যারিকেড দিয়ে যারা বহিরাগত তারা যাতে ভিতরে প্রবেশ করতে না পারেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কার্ড রয়েছে সেই কার্ড ছাড়া কেউ যাতে প্রবেশ করতে না পারেন সেটি কিন্তু তারা এখানে নিশ্চিত করার চেষ্টা করছেন এবং বহিরাগত যারা এখানে বিভিন্ন দোকানপাট দিয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছেন, তাদেরকেও এখান থেকে উচ্ছেদের চিত্র কিন্তু আমরা দেখেছি এবং এটি নিয়ে স্বাভাবিকভাবেই মিশ্র একটা প্রতিক্রিয়া রয়েছে। শিক্ষার্থীরা যেমন বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রাখা প্রয়োজন, একই সাথে যারা সমর্থক রয়েছেন বিভিন্ন জায়গা থেকে এসে বড় পর্দায় খেলা দেখতে চান, তারাও
তারাও আবার প্রত্যাশা করছেন যাতে কিছুটা অন্তত শিথিল করা হয়, যেহেতু 4 বছর পর একটি রাত এসেছে যেখানে আর্জেন্টিনা ফাইনাল খেলে বিশ্বকাপ জয়ের একটা সুযোগ রয়েছে, স্বাভাবিক প্রত্যাশা রয়েছে। তেমনি স্পেনের সমর্থকরা প্রত্যাশা করছেন যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে, ম্যাচ ফাইনাল যেরকম হওয়ার কথা সেমনটি হবে বলে তারা প্রত্যাশা করছেন এবং সবাই প্রত্যাশা করছেন যে এবারের বিশ্বকাপ সফল হবে এবং সবাই আনন্দ আয়োজনে আবারও মেতে উঠবেন 4 বছর পর। ধন্যবাদ শান্ত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই ফুটবল বিশ্ব দেখবে সেই মহেন্দ্রক্ষণ। 2026 বিশ্বকাপ ফাইনালের মহারণে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও 2010-এর বিশ্বজয়ী স্পেন। তবে মাঠের লড়াই শুরুর আগেই কিন্তু উৎসব শুরু হয়ে গেছে গ্যালারির বাইরে। নিউ ইয়র্কের আইকনিক টাইমস স্কয়ার এখন এক টুকরো বুয়েনোস আয়ার্স। আকাশী সাদার এক মহাসমুদ্র, যেখানে কান পাতলেই শোনা যাচ্ছে ড্রামের গর্জন আর চেনা সব ফুটবল চ্যান্ট। বিশ্বকাপ ফাইনাল শুরুর আগেই নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে যেন আছড়ে পড়েছে আর্জেন্টাইন সুনামি। আর্জেন্টাইনদের হাতের বিশাল সব ব্যানারে শোভা পাচ্ছে ফুটবল জাদুকর লিওনেল মেসির ছবি, যার ম্যাজিকে আরও একবার বিশ্বজয়ের স্বপ্নে বিভোর কোটি ভক্ত। বাদ পড়েননি প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাও। আমরা এটাকে অন্যভাবে ভাবতেই পারতাম না। এই টুর্নামেন্টে এখানে থাকাটা আসলেই ভাষায় প্রকাশ করার মতো না। এটা অবিশ্বাস্য। সব মিলিয়ে মেসির শেষ আসর হওয়ার কারণে অনুভূতিটা আরো বিশেষ। এটা সত্যিই চমৎকার, মানে এ যেন বুয়েনোস আয়ার্স বা আর্জেন্টিনার একটা অংশকে এখানে তুলে আনা হয়েছে। এই পুরো দৃশ্যটা দেখা সত্যিই খুব আনন্দ। সত্যি বলতে এটা একটা জাদু। নিউ ইয়র্কের বুকে হাজার মাইল দূরে স্বদেশের চেনা আবহ খুঁজে পেয়ে আবেগাপ্লুত স্থানীয় প্রবাসী আর্জেন্টাইনরাও। টাইমস স্কয়ারের এই জাদুকরী পরিবেশ যেন নিমিষেই দূর করে দিয়েছে দূর পরবাসের ক্লান্তি। আমরা আসলে আগেই উল্লাস করে অমঙ্গল ডেকে আনতে চাই না, তবে আমরা সেরাটাই আশা করি। আমরা চাই মেসি আবারও বিশ্বকাপ জিতুক, এটা একটা রূপকথার গল্প হোক। আসলে আমাদের মূল শক্তি হলো ঐক্য, আমাদের একতা। এমনকি আমি যখন হেঁটে এখানে আসছিলাম, এখানকার স্থানীয় বাসিন্দারাও আমাকে বলছিল, এগিয়ে যাও আর্জেন্টিনা, এগিয়ে যাও। শুধু আর্জেন্টাইনরাই নন, টাইমস স্কয়ারের এই নীল সাদা জোয়ারে গা ভাসিয়েছেন স্থানীয় আমেরিকান ও বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরাও। মেসির আরও এক বিশ্বজয়ের আশায় আলবিসেলেস্তেরা পুরো বিশ্বকেই যেন গেঁথেছে এক সুতোয়। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। ৭১-এর মতো জুলাই আন্দোলনেও জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, তবে এর মাধ্যমে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ তৈরি হয়েছে। এই মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে তিনি কথা বলেন। 5 শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা তুলে দিয়ে মির্জা ফখরুল বলেন, জুলাই সনদের ব্যাপারে সরকারের অবস্থান নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের সম্মাননা দিতেই রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই আয়োজন। সকালে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের এই আয়োজনে শহীদ সাংবাদিকদের পরিবারের পাশাপাশি উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা। অনুষ্ঠানের শুরুতেই নিজেদের ক্ষোভ আর কষ্টের কথা তুলে ধরেন শহীদ সাংবাদিকদের পরিবারগুলো। এরপর 5 শহীদ পরিবারের হাতে সম্মাননা তুলে দেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী। কোনো একটা জায়গায় গিয়ে তার বন্ধু যখন বলছিল যে ও আমাদেরকে প্রায় বলতো, আমার যদি কখনো মৃত্যু হয়, কোনো বিপ্লব হলে আমি আমার জীবনটা সেখানে দিয়ে দিব। সেদিন ওই গাড়িতে 3 জন পুলিশ ছিল, চালক সহ 3 জন ছিল। এটা কি পারতো না ওরা খুঁজে বের করতে? আন্দোলনের সময় বহু সাংবাদিক গুম এবং 5 জন শহীদ হয়েছেন উল্লেখ করে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব বলেন, শহীদ সাংবাদিকদের নিয়ে গণমাধ্যমগুলোতেই কোনো আলোচনা নেই। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১-এর মতো জুলাইয়ের জন আকাঙ্ক্ষাও শতভাগ পূরণ হয়নি, তবে জুলাইয়ের মাধ্যমে ন্যায় বিচারের ভিত্তিতে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ হয়েছে। কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, তার মধ্যে একটি হচ্ছে জুলাই সনদ নিয়ে। সেখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে বিষয়গুলোতে আমরা একমত হতে পারছি না, রাজনৈতিক দলগুলো তারা যদি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যায়, তাহলে তাদের ম্যানিফেস্টো অনুযায়ী তারা কাজ করবে। এই বিষয়টা কিন্তু আমরা পুরোপুরি
কেন জানি না অ্যাভয়েড করে যাচ্ছি। স্বাধীনতার পরে এই প্রথম একটা ঘটনায় সবচেয়ে বেশি সাংবাদিক মারা গেলেন। একটা আওয়াজ আছে কারো, ওনারা একটু এদিক বেদিক হলে, একটা সংবাদের একটু এদিক বেদিক হলে অনেক জোরে আওয়াজ তুলেন, অথচ এই যে 5 জন শহীদ সাংবাদিকের বিষয়ে একটা পত্রিকার কিছু লেখেন। শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠায় সাংবাদিকদেরও ভূমিকা ছিল উল্লেখ করে সম্পাদকরা বলেন, আর কোনো নিপীড়ক শাসন ব্যবস্থা যাতে তৈরি না হয় সেজন্য জনগণকেই সচেতন থাকতে হবে। আমাদের জুলাইয়ের যে লড়াই সেটা শেষ হয় নাই, এটা চলমান। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই কারো একার নয়, জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সনদ বাস্তবায়নে আয়োজিত গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, একটি দল নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থে জাতির মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে, যার ফল ফ্যাসিবাদী শক্তি ভোগ করবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। রক্তস্নাত জুলাই, প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা। জাতীয় প্রেস ক্লাবে গণ অধিকার পরিষদ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শুরুতেই কথা বলেন জুলাই সনদ ইস্যুতে বরিশালে দেয়া বিরোধী দলীয় নেতার বক্তব্য প্রসঙ্গে। ব্যাখ্যা দেন জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত গণভোট কেন অবৈধ। সেই গণভোট তো সাংবিধানিক গণভোট নয়, সেই গণভোট হয়েছে একটা আদেশের ভিত্তিতে। সেই আদেশটা বৈধ নয়, সেই আদেশটা করেছে রাষ্ট্রপতি, যার কোনো এখতিয়ার ছিল না। সেই আদেশটা হয়েছে কোনো রাজনৈতিক সমঝোতা ছাড়া, যেটার বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়নি ঐকমত্য কমিশনে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের রক্তের বিনিময়ে মানুষের গণতান্ত্রিক মুক্তি মিলেছে, তা সংরক্ষণের বদলে একটি দল জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই কারো একার না, জুলাইয়ের চেতনা দিয়ে কেউ ব্যবসা করবেন না। যারা শুধু এমপি মন্ত্রী হওয়ার জন্য, উপদেষ্টা হওয়ার জন্য জুলাইকে ব্যবহার করেছেন, তাদের এখনো সময় আছে যে নতুন বন্দোবস্তের, নতুন রাজনীতির নতুন ধারা প্রণয়ন করার যে অঙ্গীকার তারা করেছে, আমার বন্ধুরা করেছে, তারা যেন নতুন বন্দোবস্তের নতুন ধারাটা মানুষের সামনে প্রকাশ করে, কিন্তু পুরাতন বন্দোবস্তের আদলে নয়। ফেসিবাদের পুনরুত্থান বন্ধে সংসদীয় রাজনীতিকে শক্তিশালী করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। নিজেদের রাজনৈতিক হীন স্বার্থের জন্য আপনারা 47কেও ব্যবহার করেন, 71কে অস্বীকার করেন, 24কে আবার ব্যবহার করবেন, তা হবে না। আমাদের সামনে রাজনীতি পরিষ্কার। আমরা আর কখনো ফেসিবাদের উৎপত্তি চাই না। দ্বিমত থাকবে, বহুমত থাকবে, সেটা সংসদে থাকবে, সংসদের বাইরে থাকবে, কিন্তু জাতীয় এই প্রশ্নগুলোতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জামায়াতের উত্থান এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভবিষ্যতের জন্য হুমকি বলে মন্তব্য প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূরের। ভাই, সরকারকে ব্যর্থ করে দিয়ে আপনাদের অস্তিত্ব টিকবে কিনা এটা আপনারা চিন্তা করতেছেন? আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে এক বিন্দু ছাড় দেওয়া হবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বলেন, সংসদে আলোচনার মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণ না হলে রাজপথে থেকেই দাবি আদায় করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রক্তাক্ষরে জুলাই প্রদর্শনীর পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন জামায়াত আমির। 2026 সালের 19 জুলাই প্রথমবারের মতো ইন্টারনেট ব্ল্যাকআউট করে সারা দেশে ছাত্র জনতার উপর হত্যাযজ্ঞ চালায় পতিত আওয়ামী লীগ সরকার। একদিনেই প্রাণ হারান অর্ধ শতাধিক মানুষ। বর্বরোচিত সেই দিনগুলোর স্মরণে রক্তাক্ষরে জুলাই নামে 3 দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির। রক্তাক্ষরে জুলাই প্রদর্শনীর শেষ দিন রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ জামায়াত শিবিরের শীর্ষ নেতারা। প্রদর্শনী পরিদর্শন শেষে বক্তারা অভিযোগ করেন, বিএনপি জনগণকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে নিজেদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়। বিএনপির 31 দফার প্রথম দফাই হচ্ছে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে সংবিধান সংস্কার কমিশন গঠন করব। এখন ওনারা সংস্কার বোঝেন না, সংশোধনের নামে রক্তাক্ত জুলাই সনদকে এড়িয়ে তাদের মন মতো করে জুলাই সনদের প্রতি অবিচার করার ষড়যন্ত্র করা শুরু করেছে।
এর পূর্বে যারা জাতির সাথে মুনাফিকি করেছে সেই একই আচরণ এখন আবার তারা প্রদর্শন করতে যাচ্ছে। এই তরুণ প্রজন্ম বলে দিতে চায়, এই জাতির সামনে বারবার যারা প্রতারণা করেছে এই দেশ থেকে তাদেরকে চিরতরে বিতাড়িত করা হয়েছে। এ সময় বিরোধী দলীয় নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণ নতুন বাংলাদেশ বিনির্মাণে যে রায় দিয়েছে তা বাস্তবায়নে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। আলোচনার মাধ্যমে ফলাফল না এলে ফয়সালা হবে রাজপথেই। 70 ভাগ মানুষ যেখানে রায় দিয়েছে এই রায় অবশ্যই আল্লাহর মেহেরবানিতে বাস্তবায়ন হবে। আমরা লড়াই করব সংসদের ভিতরে, আমরা লড়াই করব রাজপথে। দাবি যদি সংসদে আদায় হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে রাজপথে লড়াই করে আন্দোলন করে সেই দাবি আদায়ে বাধ্য করা হবে। কোনো ছাড় নাই, এক সুতাও ছাড় নাই, কোনো ধানাই পানাই মানব না। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আর গণরুমের সংস্কৃতি ফিরতে দেয়া হবে না। যারা এগুলোর চেষ্টা করবে তাদেরকেই ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে আর গণরুম হবে না বন্ধুগণ, এই সুযোগ আর দেওয়া হবে না। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক, বেনজির আহমেদ সহ 41 জনকে অভিযুক্ত করেছে তদন্ত সংস্থা। এই সংক্রান্ত প্রতিবেদন এখন প্রসিকিউশনের হাতে। 21 জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শাপলা চত্বর হত্যাকাণ্ডে 61 জনের মৃত্যুর তথ্য পেলেও 58 জনকে শনাক্ত করেছে তদন্ত সংস্থা। এদিকে হেফাজত নেতারাও তদন্ত সন্তুষ্ট বলে জানান। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে দিনভর সংঘর্ষের পর রাতে যৌথ বাহিনীর অভিযানে বহু হতাহতের অভিযোগ ওঠে। ঘটনার পর দীর্ঘ 13 বছর বিচার চেয়ে মামলা করার সুযোগ পাননি বলে দাবি হেফাজত নেতাদের। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের পর শুরু হয় তদন্ত। প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। এতে শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সহ 41 জনকে আসামি করা হয়েছে। তালিকায় রয়েছেন সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাও। হেফাজত ইসলামের মতো এই সংগঠনটিকে তখন একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা নানান পরিকল্পনা গ্রহণ করলেন এবং তারা কোনোভাবেই তাদেরকে কোনো সমাবেশ করা বা তাদের এই প্রতিবাদের জায়গাটা পর্যন্ত তারা যাতে করতে না পারেন সে বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম একটা পরিকল্পনা তারা নিয়েছে এবং সেটি হচ্ছে একেবারে সরকারের চূড়ান্ত জায়গা থেকে। অবশ্যই এটা একটা সিস্টেমেটিক অফেন্স। প্রতিবেদন জমার পর রোববার চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেন হেফাজতের নেতারা। তদন্তে প্রাথমিকভাবে সন্তুষ্টির কথা জানান তারা। ওভারঅল কথা বলতে পারি সেটা হলো আমাদের যে এক্সপেকটেশন ছিল, আমাদের যে অভিযোগ ছিল, এই রিপোর্ট, খসড়া রিপোর্ট তার কাছাকাছি আছে। তদন্তে কোনো ধরনের চাপ বা প্রভাব ছিল না বলে জানায় তদন্ত সংস্থা। তদন্তের সিস্টেমটাই ভিন্ন। শুরু থেকে প্রসিকিউশন টিম আমাদের সাথে থাকে এবং ওনারা সার্বক্ষণিকভাবে শুরু থেকে প্রত্যেকটা বিষয়ে ওনাদের কনসেন্ট আছে। 21 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হবে। এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত সবচেয়ে উপযুক্ত একটি ঘটনা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের প্রায় 7,500 বর্গফুটের 2টি ফ্ল্যাট বুঝে নিয়েছে দুদক। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় পুলিশের সহায়তায় ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরের মালামাল জব্দ করে সংস্থাটি। কর্মকর্তারা জানান, ফ্ল্যাটে মার্সিডিজ বেঞ্চ সহ 5টি বিলাসবহুল গাড়ির চাবি সহ দুর্নীতির নানা আলামত মিলেছে। তবে অনেক মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা তাদের। গত ডিসেম্বরে গুলশান 2-এর 66 নম্বর রোডের আলিশান এই বাড়িটির সন্ধান পায় দুদক, যেখানে পালিয়ে থাকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় 18 কোটি টাকার মূল্যের 2টি ফ্ল্যাট রয়েছে। আদালত থেকে ফ্ল্যাট দুটি ক্রোকের আদেশের পর এর তত্ত্বাবধানে দায়িত্ব দেওয়া হয় দুদককেই। এরই ধারাবাহিকতায় রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বন্ধ ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন দুদক কর্মকর্তারা। দুদক বলছে, ফ্ল্যাটে মার্সিডিজ বেঞ্চ সহ 5টি বিলাসবহুল গাড়ির চাবি সহ দুর্নীতির নানা আলামত মিললেও অনেক মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে।
ইনভেন্টরিতে প্রাথমিকভাবে আমরা কিছু জিনিস পেয়েছি। এখানে কিছু গাড়ির চাবি পেয়েছি, আমরা 5 থেকে 6টা গাড়ির চাবি পেয়েছি, দামি গাড়ি, মার্সিডিজ বেঞ্জ সহ। রোলেক্স ঘড়ির অনেকগুলো প্যাকেট পেয়েছি, ম্যানুয়াল পেয়েছি। এছাড়া বেশিরভাগ দামি জিনিস অবশ্য সরিয়ে ফেলেছে, তবে আমরা এখান থেকে অনেক ক্লু পাবো, তদন্তের অনেকগুলো ক্লু পাবো, যেগুলো আমরা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। ফ্ল্যাট দুটির নিয়ন্ত্রণে নেওয়ার পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ এন্ডে আমরা 11টা ফ্ল্যাটের তথ্য পেয়েছিলাম, যার মধ্যে 2টা ফ্ল্যাট এখানে রয়েছে। এই 2টা ফ্ল্যাটের একটা ফ্ল্যাটের আয়তন 3700 স্কোয়ার ফিট করে এবং এক একটার মূল্য হচ্ছে 9 কোটি করে, 2টা মিলে 18 কোটি টাকা মূল্য। দুদক জানিয়েছে সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে 9টি দেশে 10,000 কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ মিলেছে। ইতোমধ্যে 30টি মামলায় 500 কোটি টাকা আত্মসাতের তথ্য প্রমাণ হাতে পেয়েছে দুদক। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ইরান যুক্তরাষ্ট্র ভয়াবহ যুদ্ধে উত্তাল মধ্যপ্রাচ্য। মিসাইল হামলা চালিয়ে জর্ডানের মার্কিন বিমান ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতির স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে আইআরজিসি। ভয়াবহ হামলা থেকে বাঁচতে বাহরাইন ও জর্ডানের 2টি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়। ধ্বংস করা হয়েছে একটি মার্কিন রিপার ড্রোনও। ট্রাম্পকে মহা শয়তান আখ্যা দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। অন্যদিকে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একাধিক সামরিক ও কৌশলগত স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলা হয়েছে বন্দর আব্বাস, হাজিয়াবাদ ও কেশম দ্বীপেও। মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ছুটে যাচ্ছে একের পর এক মিসাইল এবং ড্রোন। নতুন করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং কৌশলগত আমেরিকান অবস্থানকে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে আইআরজিসি। এর মধ্যে সবচেয়ে বড় হামলা হয়েছে জর্ডান এবং বাহরাইনে। রোববার জর্ডানের মার্কিন ঘাঁটিতে ধ্বংস হওয়া যুদ্ধ বিমানের হ্যাঙ্গারের ছবি প্রকাশ করে তেহরান, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা যায়। এর পাশাপাশি বহুল আলোচিত 2টি MQ-9 রিপার ড্রোন ধ্বংস করেছে আইআরজিসি। ধ্বংস হয়ে যাওয়া যন্ত্রাংশের ছবিও প্রকাশ করে ইরানের সামরিক বাহিনী। এর পাশাপাশি ইরানের হামলার আশঙ্কায় জর্ডান ও বাহরাইনের 2টি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর পাশাপাশি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে এই দুটির মার্কিন দূতাবাস। নতুন করে হামলা চালানো হয়েছে কুয়েতের মার্কিন দূতাবাসেও। এই অবস্থায় যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মহা শয়তান আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ওয়াশিংটনকে আর বিশ্বাস করে না তেহরান। ইরানে বারবার হামলা চালিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে তারা। এর মাসুল দিতে হবে তাদের। ট্রাম্পকে এমন শিক্ষা দেওয়া হবে যা তিনি আজীবন মনে রাখবেন। কূটনৈতিক আলোচনার মাধ্যমে আর এই সংঘাতের সমাধান হবে না। এদিকে টানা 8ম দিনের অভিযানে ইরানের দক্ষিণাঞ্চলে একের পর এক হামলা চালায় যুক্তরাষ্ট্র। কৌশলগত গুরুত্বপূর্ণ শিরিক এলাকায় টানা বিস্ফোরণের শব্দ শোনা যায়। খুজেস্তান প্রদেশের সাদেগানের কাছেও হয় বিমান হামলা। এছাড়া বন্দর আব্বাস, হাজিয়াবাদ ও কেশম দ্বীপেও হামলার খবর পাওয়া যায়। কিশ দ্বীপের আকাশে উঠতে দেখা যায় কয়েকটি মার্কিন যুদ্ধবিমান। ওয়াশিংটনের দাবি, জর্ডানে 2 মার্কিন সেনা নিহত হওয়ার প্রতিশোধ এবং হরমুজ প্রণালীতে আইআরজিসির তৎপরতা ঠেকাতেই এই অভিযান চালানো হয়েছে। এতে আইআরজিসির বিভিন্ন সামরিক স্থাপনা ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়। ইরানে নির্মাণাধীন দারখোবিন পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। রোববার বেসামরিক প্রকল্পে এই হামলা চালানো হয়। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মিসাইলের ধ্বংসাবশেষ পড়েছে ইসরায়েলে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলের মাঝে। রবিবার জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান। এ সময় ব্যবহার করা হয় শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল। তেহরানের ছোড়া মিসাইল রুখতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়। প্রতিহত করার সময় ইন্টারসেপ্টর টুকরো ইসরায়েলের দক্ষিণাঞ্চলেও এই লাতের কাছে এসে পড়ে। এ সময় ইরানের মিসাইলের ভাঙা অংশ রুখতে চালু করা হয় আয়রন ডোম। আকাশে ছোঁড়া হয় ইন্টারসেপ্টর। ধ্বংসাবশেষগুলো ইসরায়েলের খোলা অংশে পড়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দু সালের বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের সরকারের 98 কোটি টাকা ক্ষতি করেছিল আওয়ামী লীগ। সরকার ঘনিষ্ঠ মধ্যস্বত্বভোগীরা সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে 140 কোটি টাকা হাতিয়ে নিয়েছিল। অথচ 4 বছর পরের চলতি বিশ্বকাপে বিএনপি সরকারের এক্ষেত্রে খরচ হয়েছে মাত্র 4 থেকে 5 কোটি টাকা। সচিবালয়ে ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আমলের বিশ্বকাপ সম্প্রচার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক। এ সময় তিনি জানান, আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের ম্যাচ বাংলাদেশে আয়োজনের সুযোগ পেলে সরকার
বিবেচনা করবে। ফুটবল পাগল বাংলাদেশে এবারের বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা ছিল, আর সলতে জেলে ছিল সিঙ্গাপুর ভিত্তিক একটি মধ্যস্বত্বভোগী প্রতিষ্ঠান, যারা সম্প্রচারের জন্য সরকারের কাছে 200 কোটি টাকা চেয়েছিল। যেভাবে আওয়ামী লীগ সরকারের আমলে 2022 সালের বিশ্বকাপ বাংলাদেশের সম্প্রচারে 140 কোটি টাকার মতো হাতিয়ে নিয়েছিল তারা। কিন্তু বিএনপি সরকার প্রতিষ্ঠানটির 200 কোটি টাকার অস্বাভাবিক প্রস্তাবে রাজি হয়নি। সরাসরি ফিফার সাথে আলোচনা করে সম্প্রচার সত্যের খরচ কমিয়ে আনে 47 কোটি টাকায়। সেই টাকাও তুলে এনেছে বেসরকারি গণমাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্মে প্রচার সত্ত্ব বিক্রি করে। আর এভাবে বিশ্বকাপ সম্প্রচারে সরকারের খরচ হয়েছে মাত্র 4 থেকে 5 কোটি টাকা। ফিফার এজেন্ট একটা সিঙ্গাপুর কোম্পানি, তার এজেন্ট আবার একটা বাংলাদেশের তমা কনস্ট্রাকশন কোম্পানি, যার কোনোই মিডিয়ার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা ছিল না। তাকে মাঝখানে রেখে 98 কোটি টাকা ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা দেওয়া হয়েছিল। আর বেসরকারিদের কাছ থেকে আদায় করা হয়েছিল 40 কোটির মতো, 38 কোটি টাকার মতো। এই সরকারের আমলে মাত্র $3.85 মিলিয়ন ফিফার কাছ থেকে সরাসরি বিটিভি নিয়েছে। এবারে আমাদের একেবারেই নামমাত্র 4-5 কোটি টাকার আমাদের ঘাটতি আছে। তথ্যমন্ত্রী জানান, বিশ্বকাপ সম্প্রচার নিয়ে দুর্নীতির অনুসন্ধান করছে দুদক। দুদকের পক্ষ থেকেও একটা প্রক্রিয়া চলছে বলে আমাদের কাছে জানা আছে। তবে বিভাগীয় তদন্ত প্রক্রিয়া শেষ করার পরে বিটিভি বা তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুদকের সঙ্গে যোগাযোগ করার প্রশ্ন দেখা দিবে। বাংলাদেশে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের কোনো ম্যাচ আয়োজনে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা এর জবাবও দিয়েছেন তথ্যমন্ত্রী। খুব চমৎকার আইডিয়া। আপনার এই আইডিয়া তথ্য মন্ত্রণালয় খুব সানন্দে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে শেয়ার করবে এবং এটাকে একটা কর্মসূচিতে নেওয়া যায় কিনা চিন্তা করব। বিশ্বকাপ ফাইনালে কোন দলকে সমর্থন করছেন এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী অবশ্য কৌশলের আশ্রয় নিয়েছেন। এই সাপোর্টটা সরকারের এই চেয়ারে বসে তো বলা যাবে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জুলাই বিপ্লব বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন 2026। সম্মেলনে যোগ দেন দেশ বিদেশের গবেষক, শিক্ষক, নীতি নির্ধারক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। সম্মেলনে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা সাবেক প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই বিপ্লবের পরে যেই পরিবর্তনের প্রত্যাশা করেছিল জাতি, পরিবর্তনের সেই যাত্রা শুরু হয়ে গেছে, যা ধীরে ধীরে দৃশ্যমান হবে। জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জুলাই বিপ্লব বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন 2026। রোববার সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে শুরু হওয়া সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের শহীদ জাবির ইব্রাহিমের মা ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম। আমি শহীদ জাবির ইব্রাহিমের মা। সম্মেলনে যোগ দিয়েছিলেন দেশ বিদেশের গবেষক, শিক্ষক, নীতি নির্ধারক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এবং আমরা যার যার পর্যায় থেকে আমার দায়িত্বটুকু ঠিকমতো পালন করলাম এবং মনে রাখলাম যে মানুষের রক্তের ঋণ আমাকে দূরে এনেছে। We faced a very tough time. The last 16 years was full of enforced disappearance, human rights violation, judicial killings and lots of inhuman activities in our country. বিচারের জন্য মানুষ আসবে, বিচার পাবে, বিচার পেয়ে চলে যাবে। এইরকম একটা ট্রান্সপারেন্ট মেকানিজম বিল্ড আপ করতে না পারলে কোনো দিনেই বিপ্লব হোক আর নাইবা হোক ওই বিচার ব্যবস্থায় পরিবর্তন আনা সম্ভব হবে। বিকেলে সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি বলেন, বিপ্লবের পরে যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল জাতি, সেই পরিবর্তনের যাত্রা শুরু হয়ে গেছে, ধীরে ধীরে তা দৃশ্যমান হবে। জুলাই আমার মতে ছিল একটা বড় রকমের বিপ্লব। এখন অনেকে বলেন যে বিপ্লবের পরে তো একটা দেশের অভূতপূর্ব চেঞ্জ হয়, তা আমি মনে করি যে এই চেঞ্জটা অলরেডি হয়ে গেছে। আমরা যেই জায়গায় যাওয়ার সেই জার্নিটা আমাদের শুরু হয়ে গেছে। এইটার ইম্প্যাক্টটা জেনারেশনাল ইম্প্যাক্ট হবে এবং এটা আমরা স্লোলি দেখতে পারবো। সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের সিরিয়া বিষয়ক প্রতিনিধি হুমা খান ও অবসরপ্রাপ্ত মার্কিন কূটনৈতিক জন ভ্যানিলোভিচ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। শাহজালাল বিমানবন্দরে আবারও অভিনব কায়দায় আনা বড় ধরনের স্বর্ণের চালান ধরা পড়েছে। ফলের ক্যারেটের ভিতরে বিশেষভাবে লুকিয়ে আনা হয় 16 কেজি স্বর্ণবার। গোপন সংবাদের ভিত্তিতে কার্গো ভিলেজ এলাকায় খালাসের অপেক্ষায় থাকা একটি ফলের ক্যারেট থেকে ডিজিএফআই ও কাস্টমস সদস্যরা কাঠের বাক্স ভেঙে স্বর্ণবারগুলো জব্দ করেন।
হংকং থেকে আসা ক্যাথে প্যাসিফিক উড়োজাহাজের কার্গো মালামালের ভেতর বড় ধরনের একটি স্বর্ণের চালান এসেছে এমন খবর ছিল গোয়েন্দা কর্মকর্তাদের কাছে। নজরদারির এক পর্যায়ে ৮ নম্বর আলফা গেট বরাবর সন্দেহভাজন একটি ফলের ক্যারটে তল্লাশি চালায় তারা। স্ক্যান করে বাক্সের নিচের দিকে 2 কাঠের ফাঁপা অংশ ভেঙে একে একে বের করে আনা হয় কস্টেপে মুড়ানো স্বর্ণবারগুলো। কাঠের 2টা কাঠের মাঝখানে ফাঁপা জায়গায় লুকায়িত অবস্থায় 16টা গোল্ড বার ছিল, প্রতিটা গোল্ড বার 1 কেজি করে। সেটা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা তারপর এটা স্ক্যানিং করে নিশ্চিত হওয়ার পর সেটা খুলে 16টা বার পাওয়া যায়। কাস্টমস, অ্যাবসেক ও অন্যান্য সংস্থার উপস্থিতিতে ফুডলিংক নামক প্রতিষ্ঠানের নামে আসা ক্যারট থেকে বের করা হয় স্বর্ণের চালান, যার ওজন 16 কেজি বলে প্রাথমিকভাবে জানিয়েছেন কর্মকর্তারা। কার্গোতে পাওয়া যায়নি, এটা বিমানের ভিতরে পাওয়া গেছিল, কিন্তু মানে মালামাল বা কার্গোতে যেটা হচ্ছে আমদানি করা মালামালের মধ্যে অনেক দিন ধরে পাওয়া যায়নি আর কি। আমার এটা অনেক আগে পাওয়া গেছে, কিন্তু রিসেন্টলি পাওয়া যায়নি আর কি এরকম। এর আগে 2 জুলাই দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের ভেতরে লুকিয়ে রাখা বড় একটি চালান ধরা পড়ে। 160টি স্বর্ণবারের ওজন ছিল প্রায় 19 কেজি। বিমানের ইঞ্জিনিয়ারিং শাখার লোকজনের সহায়তা ছাড়া এভাবে স্বর্ণবার লুকিয়ে রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। আর এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।